আসসালামু আলাইকুম। রিসার্চ মেথোডোলজির ক্লাসে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ প্রপোজাল চ্যাপ্টারের মেকিং অফ রিসার্চ প্রপোজাল পড়ছিলাম। বিগত ক্লাসে আমরা রিসার্চ প্রপোজালের কম্পোনেন্টগুলো শুরু করেছিলাম। সেখানে আমরা টাইটেল অফ দ্য রিসার্চ প্রজেক্ট সামারি, ইন্ট্রোডাকশন, লিটারেচার ভিউ এবং রেশিওনাল সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে কম্পোনেন্টস অফ এ রিসার্চ প্রপোজালের বাকি অংশগুলো সম্পর্কে জানব। রিসার্চ প্রপোজালের স্কোপ অ্যান্ড লিমিটেশনস অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা গবেষণার কাজের পরিধিটা কতদূর হবে, স্কোপ অংশে সে বিষয়টা বর্ণিত থাকবে। ঠিক একইভাবে অন্যদিকে কোন কোন জায়গায় এই গবেষণার কাজটা কভার করবে না বা এই গবেষণার কোন কোন লিমিটেশনস গুলো আছে সেগুলো এই অংশে বর্ণিত থাকবে। অর্থাৎ গবেষণা প্রস্তাবনায় একটা গবেষণার কাজের পরিধি বা স্কোপ কতখানি রয়েছে সেটা উল্লেখ করার পাশাপাশি এই গবেষণার কাজের লিমিটেশনস গুলো উল্লেখ করতে হবে। গবেষণা প্রস্তাবনায় এইমস এন্ড অবজেক্টিভ খুব স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আমরা আসলে কি অর্জন করতে চাচ্ছি সেটা যেমন খুব সুনির্দিষ্ট হতে হবে, পাশাপাশি ওই লক্ষ্য অর্জনের জন্য আমরা কি কি অ্যাকশন বা কার্যক্রম গ্রহণ করছি সেটাও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। রিসার্চ প্রপোজালের কাঠামোতে অবজেক্টিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবজেক্টিভটার বৈশিষ্ট্যকে আমরা স্মার্ট শব্দটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। স্মার্টকে ভাঙলে এভাবে দেখা যায়, স্মার্টের এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাকসেপ্টেবল, আর ফর রিলেভেন্ট অ্যান্ড টি ফর টাইমলি। একজন গবেষক তার গবেষণার কাজের থেকে কি অর্জন করতে চান সেই বিষয়টায় জেনারেল টার্মে, জেনারেল অবজেক্টিভে একটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করা হয়ে থাকে। স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে এটা শর্ট টার্মে বা ন্যারোলি ফোকাস করা হয়ে থাকে এবং জেনারেল অবজেক্টিভটাকে ব্রেকডাউন ঘটিয়ে স্পেসিফিক অবজেক্টিভ জেনারেট করা হয় এবং এটা কয়েকটা খণ্ডে ভাগ করা হয়। অর্থাৎ জেনারেল অবজেক্টিভে সবগুলো স্পেসিফিক জেনারেল টার্মে থাকে, কিন্তু স্পেসিফিক অবজেক্টিভে সেগুলো একেবারেই সুনির্দিষ্ট আকারে আলাদা আলাদা করে এক্সপ্রেস করা হয়ে থাকে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি একটা জেনারেল অবজেক্টিভ যেটাকে একটা সেন্টেন্সে এক্সপ্রেস করা হয়েছিল, সেখান থেকে ভেঙে 4টা স্পেসিফিক অবজেক্টিভ সিনথেসিস করা হয়েছে। হাইপোথিসিস একটা রিসার্চ প্রপোজালের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে। কোনো একটা স্পেসিফাইড পপুলেশনের 2 বা ততোধিক ভেরিয়েবলের মধ্যে সম্পর্কে ব্যাখ্যা প্রদান অথবা সম্ভাব্য তুলনামূলক প্রেডিকশনকে এক্সপ্রেস করা হয়ে থাকে হাইপোথিসিসের মাধ্যমে। অন্য ভাষায় বলা যায় 2 বা ততোধিক ভেরিয়েবলগুলোর মধ্যে যে সম্পর্ক থাকে সে সম্পর্ক সম্পর্কে গেস করা বা ধারণা করা, যেটা পরবর্তীতে প্রুফ হতে পারে অথবা বাতিলও হয়ে যেতে পারে। গবেষণা প্রস্তাবনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেথোডোলজি। একটা গবেষণার সফলতা প্রধানত এই মেথোডোলজির উপরেই নির্ভর করে থাকে। মেথোডোলজির মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অপারেশনাল ডেফিনেশন, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্টাডি টাইপ, এছাড়াও থাকে স্টাডি সাবজেক্ট, স্যাম্পল সিলেকশন প্রসিডিউর, স্যাম্পল সাইজ, এছাড়া ইন্টারভেনশন স্টাডি যদি হয়ে থাকে তাহলে প্রপোজাল ইন্টারভেনশন থাকবে, ডাটা কালেকশনের প্রসিডিউরগুলো বিস্তারিত বর্ণনা থাকবে, যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা ডাটা কালেকশন করব সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ক্লিয়ারলি বর্ণিত থাকবে। এছাড়া এথিক্যাল কনসিডারেশন অবশ্যই থাকতে হবে, যদি এটা ক্লিনিক্যাল রিসার্চ হয় বা হিউম্যান সাবজেক্ট এনভায়রনমেন্ট রিলেটেড রিসার্চ হয় তাহলে এথিক্যাল ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া
মেথোডোলজি প্রি টেস্টিং দরকার, যেটাকে পাইলট স্টাডি বলে। এই বিষয়গুলো মেথোডোলজিতে ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। মনে রাখতে হবে একটা গবেষণার সফলতা নির্ভর করে অনেকাংশেই সঠিক বা নির্ভুল মেথোডোলজির উপর। এই জন্য মেথোডোলজি অংশটা অত্যন্ত যত্নের সাথে এবং নির্ভুলভাবে এটাকে প্রণয়ন করতে হবে। অ্যানালাইসিস অফ রেজাল্ট। ডাটা কালেকশনের পর রেজাল্ট প্রাপ্তির জন্য আমাদের ডাটা অ্যানালাইসিসের প্রয়োজন হয়। এই অ্যানালাইসিসের পদ্ধতি কেমন হবে, অ্যানালাইসিসের মডেল কেমন হবে, ভ্যারিয়েবলসগুলোর ভিত্তিতে সেগুলো বর্ণিত হবে। এছাড়া কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ব্যবহার করা হবে অ্যানালাইসিসের জন্য সেটা উল্লেখ করতে হবে। অ্যানালাইসিসের জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে রিকোয়ারমেন্টগুলো বা আমরা কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে যাচ্ছি সেগুলো অবশ্যই বর্ণিত থাকবে। এছাড়া এই কাজের জন্য কোলাবোরেশন বা অন্য কোনো কনসালটেন্সির প্রয়োজন থাকলে সেটাও এখানে পরিষ্কারভাবে বর্ণিত থাকবে। একটা গবেষণা বিভিন্ন কাজের সমন্বয়ে ঘটে থাকে, যেমন সেখানে কোশ্চেনার ডেভেলপ করা হয়, ডাটা কালেকশন করা হয়, প্রপোজাল রাইটিং এর কাজ থাকে, ডাটা ক্লিনিং এর কাজ থাকে, অ্যানালাইসিসের কাজ থাকে এবং থিসিস লেখা বা সেটা শেষ করার কাজ থাকে, থিসিস প্রেজেন্টেশন এর কাজ থাকে, সাবমিশনের কাজ থাকে। এই প্রত্যেকটা সেক্টরের কাজকে কতটুকু সময় করা হবে সেটার যে পূর্ব পরিকল্পনা সেটাই হচ্ছে ওয়ার্ক প্ল্যান। গবেষণা প্রস্তাবনায় এই ওয়ার্ক প্ল্যানটা খুব স্পেসিফিক ভাবে রেডি করে প্রস্তাবনার সাথে জমা দেওয়া হয়। আমরা রিসার্চ ওয়ার্ক প্ল্যানের একটা নমুনা এখানে দেখিয়েছি। গবেষণা প্রস্তাবনার কস্ট এস্টিমেট অ্যান্ড বাজেটিং। এই অংশে একটা গবেষণার বিভিন্ন খাতে কি পরিমাণ অর্থ খরচ হবে সেটার একটা হিসাব বা এস্টিমেশন এখানে দেখানো হয়ে থাকে। একটা গবেষণার বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। এই খরচের একটা হিসাব যেটা ফাইন্যান্সিয়াল বাজেট হিসাবে প্রদান করা হয়ে থাকে। বাজেটটা স্প্রেডশিটের মাধ্যমে সাধারণত প্রদান করা হয়ে থাকে এবং এটা সম্পূর্ণ ইয়ার ভিত্তিক প্রণীত হয়ে থাকে। যদি কোনো প্রজেক্ট 3 বছরের হয়ে থাকে তাহলে প্রথম বছরে কোন খাতে কতটুকুন হবে, দ্বিতীয় বছরে কোন খাতে কতটুকুন হবে, তৃতীয় বছরে কোন খাতে কত টাকা ব্যয় হতে পারে সেটার একটা সম্ভাব্য হিসাব এখানে দেওয়া হয়ে থাকে। আয়ের উৎস এবং ব্যয়ের ধরন প্রত্যেকটা বিষয় এই ক্ষেত্রে বর্ণিত থাকে। কস্ট এস্টিমেশন দেখে বোঝা যাবে প্রস্তাবিত গবেষণা কাজে কোন খাতে কি পরিমাণ অর্থ প্রয়োজন অথবা কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ডোনারের রিকোয়ারমেন্ট ফুলফিল যেতে হয় সেই বিষয়টা খেয়াল রেখে এই অর্থ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গবেষণা প্রস্তাবনায় কনক্লুশন অংশটা একটা বা দুটো প্যারার মধ্যে এক্সপ্রেস করা হয়ে থাকে। কেন এই স্টাডিটা করা হচ্ছে, এই স্টাডির মেইন কোশ্চেনিয়ার কি ছিল, স্টাডি ডিজাইন মেথড সম্পর্কে খুবই পারফেক্ট ওয়েতে এবং খুবই কনসাইজ ফর্মে ইউনিক ওয়েতে এটা উপস্থাপন করতে হয়, যেটা দেখে ডোনার সংস্থা বা যিনি এই গবেষণা প্রস্তাবনা পাশ করবেন তিনি যেন মুগ্ধ হন বা আকৃষ্ট হন। একটা রিসার্চ প্রপোজালে রেফারেন্সও একটা কম্পোনেন্ট বা অংশ। এই অংশে বিভিন্ন ধরনের স্টাডি রেফারেন্সগুলো এখানে ইনক্লুড থাকে। বিশেষ করে এই প্রপোজাল তৈরি করার জন্য যে ডকুমেন্টগুলো কনসাল্ট করা হয়েছে, রিলেটেড আর্টিকেল, জার্নাল, বুকস, ম্যাগাজিন যেগুলো থেকে বা নিউজ পেপার থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে সেগুলো সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়। এটা অবশ্যই আপ টু ডেট হতে হবে, রিলেভেন্ট হতে হবে এবং অরিজিনাল সোর্স যেন উল্লেখ থাকে সে বিষয়ে খেয়াল করতে হবে। এই অংশটা সাধারণত অ্যালফাবেটিক অর্ডারে প্রেজেন্ট করা হয়ে থাকে এবং বিবলিওগ্রাফি লেখার যে টেকনিক্যালিটিসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। অ্যাপেন্ডিক্স এটা রিসার্চ প্রপোজালের সর্বশেষ পার্ট।
এই অংশে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্লসারি, ম্যাপস, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল শিট বা রিপোর্ট, পলিসি ডকুমেন্টস, রেজিস্ট্রেশনের প্রুফ থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, বোর্ড অফ ডিরেক্টরদের কম্পোজিশনগুলো এখানে লিস্ট থাকে, মেজর ডোনারদের লিস্ট থাকে, অ্যানুয়াল রিপোর্ট সম্পর্কে এখানে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের পাবলিকেশন, স্পেসিফিক কিছু স্টাডি বা ইভ্যালুয়েশনের রিপোর্টগুলো থাকতে পারে, মেমোরান্ডাম থাকে। এছাড়া সাপোর্টিং লেটার যেগুলো সেগুলো থাকে। এছাড়া ছবি, বিভিন্ন কেস স্টাডিজ এবং অন্যান্য বিষয়াদি যেগুলো প্রস্তাবিত গবেষণার সাথে সম্পর্কিত, কিন্তু মূল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের বিভিন্ন অংশে এগুলো অংশবিশেষ বা সারসংক্ষেপ আকারে ইনক্লুড হয়েছে। এই অংশগুলোকে ওই অংশের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এই কন্টেন্ট গুলো অ্যাপেন্ডিক্সে ইনক্লুড করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কন্টেন্টের সংখ্যার উপর নির্ভর করে অ্যাপেন্ডিক্স এ, বি বা 1, 2 এভাবে ডিনোট করা হয়ে থাকে, এবং এটা অবশ্যই রিসার্চ প্রপোজালের শেষ অংশে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত হয়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অ্যাপেন্ডিক্স অংশে যে কন্টেন্টগুলো যুক্ত হবে, এই প্রত্যেকটা কন্টেন্টই যেন গবেষণার বিষয় সম্পর্কিত হয়ে থাকে। গবেষণার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয় এমন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। অনেক সময় অ্যাপেন্ডিক্স অংশের বিভিন্ন কন্টেন্টসগুলোকে কালার পেজের মাধ্যমে রিসার্চ প্রপোজালে সংযুক্ত করা হয়ে থাকে। একটা রিসার্চ প্রপোজালের দৈর্ঘ্য ১৫০০ থেকে ৩০০০ ওয়ার্ডের মধ্যে হওয়া উচিত। সাধারণত ব্যাচেলার্স এবং মাস্টার্স থিসিস প্রপোজাল খুব অল্প কয়েক পেজের মাধ্যমে সীমাবদ্ধ রাখা হয়ে থাকে, কিন্তু পিএইচডি ডিসার্টেশন বা রিসার্চ ফান্ডিং এর জন্য যে প্রপোজাল লেখা হয় সেটা কিছুটা দীর্ঘ হয়ে থাকে এবং বেশ ডিটেল ওয়েতেই লেখা হয়ে থাকে। সাধারণত প্রপোজাল ৩ পেজের বেশি লম্বা না হয় ভালো, তবে যদি কোনো সংস্থা, ডোনার এজেন্সি বা যারা রিসার্চ প্রপোজাল অফার করছে তাদের নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে বা নির্দিষ্ট কোনো গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের ভিত্তিতে প্রপোজাল প্রণীত হওয়ায় সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আর এখানে খেয়াল রাখতে হবে যে যারা প্রপোজাল অফার করে তাদের নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের বাইরে যদি প্রপোজাল সাবমিট করা হয়ে থাকে তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাতিল বলেই গণ্য হয়ে থাকে। এই জন্য তাদের গাইডলাইন এবং নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করেই প্রপোজাল সাবমিট করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এডিটিং অ্যান্ড লেআউট, রিসার্চ প্রপোজালে ফাইনাল করার সময় এই বিষয়গুলো অত্যন্ত খেয়াল করতে হবে। প্রপার এডিটিং এর অভাবে প্রপোজালের মধ্যে অনেক ঘাটতি থেকে যায়, প্রফেশনালিজম নষ্ট হয়, প্রেজেন্টেশনটা প্রপারলি হয় না, যার ফলে দেখা যায় যদি ডোনার এজেন্সি থাকে বা যারা কোনো বোর্ড বা কোনো জুরি বোর্ড যারা এই প্রপোজালটাকে ওকে করবে বা অ্যাসেসমেন্ট করবে, ইভ্যালুয়েট করবে, সেখানে প্রপোজালটা বাতিল হয়ে যেতে পারে বা এটার কদর বা মূল্যায়নে অনেক কম মার্কিং আসতে পারে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রপোজালের মধ্যে অর্গানাইজেশনের লোগো ফার্স্ট পেজে যদি দেওয়ার প্রয়োজন থাকে বা ইনস্ট্রাকশন অনুযায়ী দিতে হয় তাহলে সেটা অবশ্যই দিতে হবে। হেডার ফুটার ইউজ করতে হবে, টাইটেলটা ক্লিয়ার হতে হবে, প্যারাগ্রাফসগুলো একই ফরম্যাটে হতে হবে। এছাড়া প্রয়োজনীয় টেবিল কন্টেন্ট এগুলো নির্দিষ্ট ফরম্যাটে খুব প্রফেশনালি এগুলো অ্যাড হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। প্রিন্ট করার সময় স্ট্যান্ডার্ড ফরম্যাট পেপার ব্যবহার করতে হবে এবং প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো হতে হবে। আরেকটা ব্যাপারে ল্যাঙ্গুয়েজের ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সিম্পল ল্যাঙ্গুয়েজ যে প্রপোজালটা উপস্থাপন করা খুব ভালো। সাধারণত ফিউচার টেন্স ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এটা প্রস্তাবনার ফিউচার টেন্স ব্যবহার করাটাই সবচেয়ে বেশি যুক্ত। অত্যন্ত কনসাস হতে হবে, লজিক্যাল ওয়েতে উপস্থাপন করতে হবে, স্পেলিং মিস্টেক তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এছাড়া খুব টাইটেলটা যেন খুব ক্যাচি হয়ে থাকে বা আকর্ষণীয় হয়ে থাকে সে ব্যাপারে খেয়াল করতে হবে।
রিসার্চ প্রপোজালের ফাইনাল ডকুমেন্টটা সাবমিট করার আগে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, যেটাকে আমরা ফাইনাল চেকিং বলে থাকি। যেমন বারবার চেক করে দেখা কোথাও ভুল আছে কিনা, তথ্যগত ভুলের পাশাপাশি গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক আছে কিনা এটা খেয়াল করতে হবে। এছাড়া প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দেওয়া হয়েছে কিনা, কন্টেন্টটা আছে কিনা, কন্টেন্ট পেজের সাথে ভিতরের যে কন্টেন্ট গুলো সিরিয়াল সেগুলো ঠিক আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। খুব সহজবোধ্য ভাষায় উপস্থাপন করা এবং প্রফেশনাল ওয়েতে উপস্থাপন করা, ইন্টারেস্টিং ফরম্যাটে এবং ইনোভেটিভ স্টাইলে উপস্থাপন করাটা যুক্তিযুক্ত। তবে যদি কোনো স্পেসিফিক ফরম্যাট নির্দিষ্ট করা থাকে তাহলে সেটা অবশ্যই ফলো করতে হবে। স্পেসিফিক যদি কোনো গাইডলাইন থাকে তবে সেই গাইডলাইনের ভিত্তিতে ফাইনাল চেক আপ শেষ করতে হবে এবং নিশ্চিত হয়ে তবে এটা জমা দিতে হবে। রিসার্চ প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে কিছু কমন মিস্টেক ঘটতে পারে। যে সাধারণত যে মিস্টেকগুলো ঘটে থাকে সেই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে প্রপোজাল লেখার সময় যিনি প্রপোজাল রাইটার তিনি খুব সহজে ওই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারেন বা মিস্টেকগুলো যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কমন মিস্টেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রিসার্চ কোশ্চেনগুলো প্রপারলি প্রেজেন্ট করতে না পারা, এছাড়া স্টাডির যে অংশগুলো আছে কোন অংশে হাইলাইট করতে হবে, কোন অংশে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আইডেন্টিফাই করতে না পারা বা প্রস্তাবনায় আইডেন্টিফাই না হওয়া, যে জায়গাটা মাইনর ইস্যু সেই জায়গাটা অনেক বেশি ডিটেলস করে ফেলা, যেটা মেজর ইস্যু সেই জায়গাটা খুব শর্টকাট করে ফেলা, এগুলো খুবই প্রবলেম হয় এবং এই মিস্টেকগুলো বেশি হয়। এছাড়া খুব ক্লিয়ারলি প্রপোজালটা উপস্থাপন না করা, মেথোডোলজিক্যাল কিছু এরর থাকতে পারে। এছাড়া খুব বেশি লম্বা হয়ে যাওয়া বা খুব বেশি ছোট করে ফেলা, স্টাইল যেটা প্রপোজাল লেখার সেই স্টাইলগুলো প্রপারলি সিস্টেম অনুযায়ী ফলো না করা, সাপ্লিমেন্টারি মেটেরিয়ালসগুলোর অভাব থাকা, যার ফলে যিনি ইভ্যালুয়েট করবেন তিনি বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা নিতে পারলেন না, দুর্বল রাইট আপ, এগুলো বিচ্ছিন্ন কথাবার্তা যেগুলো আমার টাইটেলের সাথে বা স্টাডি কোশ্চেনের সাথে ততটা রিলেভেন্ট না, এই বিষয়গুলো সাধারণত কমন মিস্টেক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এছাড়াও আরো কিছু কমন মিস্টেক ঘটে থাকে, যেমন যারা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করেন তারা কাট পেস্ট কনসেপ্ট ব্যবহারের ফলে একই তথ্য একাধিকবার হয়তো একই পেপারের মধ্যে প্রয়োগ করছেন একই ভাষায়, এটা একটা দুর্বল দিক বা একটা ভুল। এছাড়া বানানগত ভুল বা ভাষাগত এরর থাকতে পারে, সেগুলো অবশ্যই ওভারকাম করে তবেই প্রপোজালটা জমা দেওয়া উচিত। রিসার্চ প্রপোজালের জন্য কি করা উচিত এবং কি করা উচিত না। যা করা উচিত তা হলো এটা অবশ্যই প্রফেশনালি লুকিং বা প্রফেশনালি এটা অ্যাকসেপ্টেবল হয় সেভাবে ফরম্যাট করা উচিত। অবশ্যই ইন্টারেস্টিং ফরম্যাট গঠন করতে হবে, এটার ইনফরমেটিভ হতে হবে, মিনিংফুল হতে হবে, খুব সহজে বোধগম্য সেইভাবে লিখতে হবে। এর প্রত্যেকটা পেজের যে কন্টেন্টগুলো এগুলো সঠিকভাবে বিদ্যমান থাকতে হবে, হেডিং এবং সাব হেডিং গুলো প্রপারলি ইউজ করতে হবে এবং ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, অত্যন্ত কনসাইজ ফর্মে হতে হবে, প্রিসাইজ হতে হবে, স্পেলিং এবং গ্রামারের ব্যাপারে যত্নবান হতে হবে, অ্যাকুরেট এবং অ্যাকসেপ্টেবল ফরম্যাটে এটা প্রেজেন্ট করতে হবে। আর যা করা উচিত না সেটা হলো দুর্বোধ্য শব্দ বা কঠিন ভাষা ব্যবহার করা উচিত না, যা রিডার, সুপারভাইজার বা অথরিটির কাছে একটা আনইমপ্রেসিভ সিচুয়েশন তৈরি করার প্রেক্ষাপট তৈরি করে। সর্বোপরি বলতে হয় প্রপোজালটা সফল এবং আকর্ষণীয় করার জন্য প্রপোজালের কন্টেন্টগুলো সম্পর্কে জানতে হবে, কন্টেন্টগুলো কিভাবে একেবারে আইডিয়াল ফরম্যাটে উপস্থাপন করা যায় সেই বিষয়ে টেকনিক্যালিটিস গুলো জেনে তবে প্রপোজালটা ফরম্যাট করতে হবে। আমরা রিসার্চ প্রপোজাল সম্পর্কে এই পর্যন্ত বিস্তারিত জানলাম।
আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই অবস্থান করো, নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।